আজকে আমাদের মিল্টন অনেক গান সমাজদার, গান খুব ভালো বোঝে। তো আশা করি কিশোর কুমার এবং মোহাম্মদ রফি সম্বন্ধে কিছু বলবে। প্লিজ ক্যামেরায় দিকে দাও। বন্ধুরা, তুমি প্রিয় বন্ধু, তুমি আমাদের আজকে যে কালজয়ী যে শিল্পী ভারতবর্ষের মোহাম্মদ রফি, যেটা বললো আমাদের প্রিয় বন্ধু, আমাদের বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিল্পী মাসুদ কুরাইশি যেটা বললো, আমরা আজকে গতকাল কিন্তু আমরা আমাদের ভারতবর্ষের যে সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর সম্বন্ধে আমরা তোমার কাছে কণ্ঠে শুনেছি। আজকে আমরা মোহাম্মদ রফি সম্বন্ধে তার জীবন আলোক্য সম্বন্ধে তোমার কাছ থেকে শুনবো। প্রিয় বন্ধু মিল্টন। আসসালামু আলাইকুম সকল দর্শক ভাই বোন, সবাইকে আমার শুভেচ্ছা। আজকে শনিবার দিন আমরা বন্ধুরা একটা রেস্টুরেন্টে আফটার ব্রেকফাস্ট পর মধুরহারি বিখ্যাত লেজেন্ড মোহাম্মদ রফি, তার সম্বন্ধে আমি কিছু বলার জন্য নিজেকে আমি গর্ববোধ করছি। আমি তার খুব ফ্যান। দু তিনজন বিখ্যাত শিল্পীর মধ্যে লতাজি, মোহাম্মদ রফি, কিশোর, ওনাদের তুলনা যার যার ক্ষেত্রে ওনারা নিজে, কার সাথে কারো তুলনা হবে না। যেহেতু রফি সাহেবের সম্বন্ধে কিছু বলতে হচ্ছে, আমি এজ এ পার্সন আগে ওনার সম্বন্ধে বলবো। অনেক একজন খাঁটি মুসলমান ছিল উনি, খুব খুব ধার্মিক লোক, 5 ওয়াক্ত নামাজ, এবং কোনোদিন হার্ড ড্রিঙ্ক করতো না, কোনো নেশা দ্রব্য সে খায়নি, আমি শুনি নাই, অনেক বিখ্যাত লোকের থেকেও শুনি নাই। যেমন আমার সৌভাগ্য হয়েছিল একবার ওনার একটা আলোচনা, আব্দুল হাদি সাহেব বিটিভিতে তার সম্বন্ধে বলতেছিল যে মোহাম্মদ রফির সান্নিধ্য ওনারও হয়েছিল হায়দ্রাবাদে একটা প্রোগ্রামে। তো বললো যে তখন উনিও বাংলাদেশের লেজেন্ড, অনেক কিছু ওনার গানের টেকনিক অ্যান্ড ট্যাকটিস তার থেকে রপ্ত করছিল হাজি সাহেব এই আব্দুল হাদি। যেটা আমি বলতে নিয়েছিলাম, উনি অনেক ধার্মিক লোক ছিল, অনেক দান খয়রাত করতো, এবং খুব অল্প বয়সে, মাত্র 55, ধর্মভীরু ছিল প্রচুর। ধর্মভীরু, মাত্র 55 বছরে সারা ভারতবর্ষ এশিয়া সে কাঁপিয়ে গিয়েছে তখন। আচ্ছা, সাউথ এশিয়া থেকে কিছু অ্যাওয়ার্ড সে পেয়েছিল, কিন্তু এশিয়া ওনাকে মূল্যায়ন করেনি। উনি ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যে ছিলেন? পাঞ্জাবে। বন্ধু, উনি কত সালে ওনার জন্ম? 25 সালে। আচ্ছা আচ্ছা। সেই মোতাবেক 55 হয়। বন্ধু বাবু, তুমি একটু সংযুক্ত করো মাঝে মাঝে, আমরা সবাই মিলে আমরা এটা তার সম্বন্ধে জানি। আর অন্তত ধর্মভীরু বারবার বলতেছি, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়তো সে, এরকম অনেক তার গানের রেকর্ডিং সে নামাজের পরে করতো। আরেকটা জিনিস আমরা জানতে চাই, মোহাম্মদ রফি সাহেব উনি তার গানের উত্থান অথবা কখন থেকে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন, কেন তাকে কালজয়ী শিল্পী বলা হয়, এটা যদি আমরা জানি। আমরা অনেকেই হয়তো তার নাম জানি না, আমিও জেনেছি কিছুদিন আগে। আমার বন্ধু যারা সমাজদার আদমি, তাদের সাথে থেকে বাবা সাইকেল, না বাবা সাইকেল না, একে সাইকেল আমার বন্ধু হচ্ছে কানেকশন 1910 সালের দিকে একে সাইকেল আছে। তার অনেক বিখ্যাত গান আছে, তাকেই আমাদের কিশোর কুমার, মোহাম্মদ রফি ফলো করতেন। এবং তার গানের স্টাইল ছিল একটু ভিন্ন ধরনের। আচ্ছা। সেই যুগে যেমন লিরিক হয়তো ভুলে গেছি, একটু বন্ধু শুনতে চাই, ঠিক এই টাইপের গান করতো। আচ্ছা। এটা হুবহু ফলো করছিল কিশোর কুমার। আচ্ছা আচ্ছা। এটাকে কিশোর কুমার আবার মডিফাই করে हम तुमसे प्यार कितना ये हम नहीं जानते, বেস এবং নাজলটা ইউজ করতো। আচ্ছা আচ্ছা। এরপর কিশোর কুমার তো বিখ্যাত হয়ে গেল, তাকে আবার ফলো করছিল আমাদের কুমার শানু। সে আবার আরেকটু নাকে বেশি লাগাই দিল, বাট অনেক শ্রুতি মধুর। নজর কে সামনে জিগর কে পাস अब तेरे ঝিলেঙ্গে হাম, এভাবেই এক একটা শিল্পী ফলো করে আসে। তো বন্ধু মিল্টন বলুক, আমি পরে বলছি। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা যে কথায় ছিলাম, আমার বিখ্যাত গায়ক বন্ধু আরো অনেক ডেসক্রিপশন দিল, যেটা আমি নিজেও জানি না, শুনলাম। সাইকেল সাহেব, আমি বাবা সাইকেল যার কথা বললাম, সে একটা বিখ্যাত র‍্যাপ সিঙ্গার এই আছে। যাই হোক, 95-96 আরেকটা কথা মনে পড়ে গেল, আমি নামটা বলতে চাইনি, তারপর বলবো। একজন বিখ্যাত আরেকজন লেজেন্ড, যে গানকে বিভিন্ন ওয়েতে গাইতে পারতো সারা ইন্ডিয়া, তার মতো এরকম কোয়ালিটি কেউ ছিল না। একটা গানকে 22 রকম করে গাইতে পারতো।
আচ্ছা। এটা হলো আমাদের কিশোর কুমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আবেগ আরেক দিই। কালজয়ী শিল্পী হ্যাঁ, আসলে। এবং তারা খুব ভালো ফ্রেন্ড ছিল, মোহাম্মদ রফি, কিশোর কুমার। অনেকে বলে তাদের মধ্যে নাকি ঝগড়া বিবাদ ছিল। মিথ্যা কথা এগুলো। এটা মিথ্যা। তার ছেলে অমিত কুমারের কণ্ঠে আমরা একটা চ্যানেলে দেখছি যে আমার বাবার সাথে রফি আঙ্কেলের একটা ইয়ে ছিল, হ্যাঁ, সুসম্পর্ক। সম্পর্ক। আমার আরেক বন্ধু থেকে ওটা জানতে পেরেছি, বাবু। সে বলছে না, সে যখন মারা গেল তার পায়ের ধরে সে কাঁদছে। মানে অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস, শুধু তো মিথ্যার ইয়ে ছড়ানো আমরা ওইটা বিশ্বাস কিশোর করতে কুমার হবে না। কিশোর কুমার ওনাকে খুব রেসপেক্ট করতো। এমন কিছু গান ছিল যে গানগুলো কিশোর কুমার গাইতে গেলে বলতো যে এই গানটি রবি সাহেব গান করলে ভালো হবে, ভালো হবে। এবং ডিরেক্টর তাকে দিয়ে গাওয়াইতো। হ্যাঁ। আর এত ওদের আন্তরিকতা ছিল। এখন আমাদের শিল্পীদের মধ্যে অনেক জেলাসি, অনেক ভেদাভেদ। অনেক ভেদাভেদ। কিশোর কুমার এবং মোহাম্মদ রফি আপন ভাই চাইতেও বেশি রেসপেক্ট করতো, এবং ওরা মিলে গান করতো। এক গান ডিরেক্টর তাকে দিয়ে গাওয়াইছে, একসঙ্গে করছে, অনেক হাসি মুখে গান করতো। এখন আর সম্ভব না এগুলো, এখন হয় না। এখন ওগুলো হবে না। মানে পারস্পরিক মানে সঙ্গীত শিল্পীদের মধ্যে একজনের সাথে একজনের যে সম্মান, শ্রদ্ধাবোধ, এটা খুব বেশি ছিল, যেটা এখন আসলে খুবই রেয়ার। একটা খুব মর্মান্তিক ঘটনা আমি এটা বলতেছি যে সবার উদ্দেশ্যে, ডোন্ট টেক আদারওয়াইজ, কেউ এটা মনে করবেন না। আমাদের কিশোর কুমারের একটা ঘটনা বলি, এটা বলতে আমি চাই নাই, কিন্তু নামটা বললে অনেকের ভালো লাগবে। মোহাম্মদ রফি কি ছিল এটা আমি লাস্ট একটা বলে আমি এটা আমার দিক থেকে কিছুটা 90% শেষ করবো। তো কিশোর কুমার ওনাদের ফ্যামিলির, আপনারা জানেন অশোক কুমার তার বড় ভাই, আরেকজন বন্ধুকে শেখর কুমারকে আমরা কম চিনি। ওরা তিন ভাই চলতি কা নাম গাড়ি ছবিতে একসঙ্গে অভিনয় করে। চলতি কা নাম গাড়িতে অশোক কুমার, শেখর কুমার, কিশোর কুমার, এবং এটা অনেক হিট ছবি। চলতি কা নাম গাড়ি, চলতি কা নাম গাড়ি, চলতি কা নাম গাড়ি। বলো। তো এই তিন ভাই বিভিন্ন শিকারে যেত, তারা শখের বসে, শৌখিন মানুষ, হ্যাঁ, শিল্পী বা লেজেন্ডের পরও তারা এই জিনিসটা করতো যতটুকু সময় পেত। তো কিশোর কুমার ওই পাখি শিকার করতে যে একটা নিষ্পাপ একটা মানুষকে সে মেরে ফেলে, গুলিটা গিয়ে তার বুকে লাগে, সাথে সাথে সে এখানে সে একদম পড়ে যায়। আচ্ছা। পড়ে যাওয়ার পর সে ডেড, মানে আর লাস্ট কথা হলো সে আর বাঁচে নাই। আচ্ছা। তো পুরা আসলে বেশি বিখ্যাত হইলো আরেক সমস্যা, সারা অনেকেই জেনে ফেললো এটা। তখন ইন্ডিয়ান আইন তো আমরা জানি, ইন্ডিয়ান আইন অ্যাক্ট অনেক কড়া, ওদের কাউকে ছাড় দেয় না ওরা, মানে প্রেসিডেন্ট থেকে শুরু করে যত বড় শিল্পপতি। এটা এই নিউজ থেকে তুমি পেপারে পড়েছো না জাস্ট কারো কাছ থেকে শুনেছো? এটা আমার বন্ধুর থেকে জানা, আমার বাবুর কাছে। এটা আমার অনেক সময় যদি মিথ্যা হয়ে যায় ব্যাপারটা, মিথ্যা না তোমাদের আইনের আওতায় নেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, ওইটা আমার জানা। আর আমি কি মানে এটা জনশ্রুতি থেকে নাকি কোনো আছে, পেপার আছে, এটা ইউটিউবে ঘাটে তো পাওয়া যায়। ডকুমেন্টস থাকলে ওকে, তাহলে ভালো। ডকুমেন্ট যেহেতু বন্ধু দেখাতে পারবে, সেটা হলো ওই যে তার দ্বারা একটা নিষ্পাপ মানুষ লুটে পড়ে, মানে তার মৃত্যু হয়। তখন মোহাম্মদ রফির কানে এটা যায়, সে ভারত সরকারকে নিজ থেকে, সে যারা ওখানে জড়িত ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা আমরা বলি, এটা না ঘটনা হলো আচ্ছা। যখন মারা যায় তখন ইন্ডিয়ান আইনে কিশোর কুমারের ফাঁসি, হ্যাঁ। মানে আদালত ফাঁসি দেয়। তখন রফি সাহেব কি করলো, তখন একটা গান করলো, একটা দিয়ে পাখিটার বুকে মরে তীর মেরো না তাকে গাইতে দাও। এই গানটা বাংলা, হিন্দি, সে বিখ্যাত গান। হ্যাঁ, অল ইয়েতে সেই গানটা গাইছে। তারপর ভারত সরকার বিশেষ রাষ্ট্রপতি ক্ষমা কিশোর কুমারের মাফ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। মানে কত মানে দুজনের প্রতি কতটা থাকতে পারে মানুষের সহমর্মিতা। এখানে আমি আরেকটা জিনিস বলি, সারা পৃথিবীটা কিন্তু কম্পিটিশন, কেউ কারোর ভালো চায় না, উপরে দিয়ে এক রূপ ভিতর দিয়ে আরেক রূপ। মোহাম্মদ রফি যদি হিংসাত্মক মনোভাব থাকতো, কিশোর কুমার তো তখনই তার ফাঁসি হয়ে যায়। ফাঁসি হওয়া মানে তার রাস্তা আরো ক্লিয়ার। কিন্তু তারা মানুষকে মানুষ হিসাবে মূল্য করে, তারা প্রতিযোগিতামূলক মনে করে না। আমি মোহাম্মদ রফি সম্বন্ধে আর কিছু বলবো না। আচ্ছা, আমরা ঠিক আছে, যথেষ্ট, কত গ্রেট হি ওয়াজ। আমরা ঠিক আছে, ধন্যবাদ বন্ধু মিল্টন। আমরা মোহাম্মদ রফি সাহেবের যে গানে যে তার যে উত্থান বা তার যে জনপ্রিয়তা, সে যে একজন কালজয়ী শিল্পী হিসাবে আমাদের এই উপমহাদেশে যে তিনি আমাদের পরিচিতি লাভ করেছেন, সেটার যদি আমরা একটু জীবনালক্ষ্য বা ইতিহাস যদি জানতে চাই, অথবা তার কিছু জনপ্রিয় গান, যে গান দিয়ে সে মানুষের হৃদয়ে যে অবস্থান নিয়েছেন, হৃদয়ের ভিতরে যে ঢুকতে পেরেছেন, সেই গান দু একটা যদি আমরা শুনে
এবং তার ঐতিহাসিক উত্থানটা যদি জানে। জি বন্ধু, বন্ধু বাবু। জি মোহাম্মদ রফি সাহেব যেদিন মারা গেল দিন শুক্রবার ছিল, একদিন আগ থেকে মুম্বাইতে প্রচন্ড বৃষ্টি হইতেছিল 1980 সালে। 80 সালে। হ্যাঁ, সালটা বলো। এবং যখন বৃষ্টি হইতেছে প্রচন্ড বৃষ্টির মধ্যে যখন মানুষের দাফন করবে মতো বাধা সরে জুমার নামাজের পরে মুম্বাই প্রতিটা লোক লাখ লাখ লোক বৃষ্টির মধ্যে সবাই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই রাস্তায় একসাথে যে ওনার দাফন করে আসছে। এটা বিরল ঘটনা। মুম্বাইয়ের আশেপাশে সবাই রাস্তায়। আরেকটা জিনিস যেটা বললো যে গান প্রথম যে একজন তার কার কথা ছিল না তাকে গাইতে দিল, এই ইয়েটা যদি একটু এটা হলো কি গল্পটা যদি আমরা একটু শুনি। ওনার বাড়ি হলো পাঞ্জাবে। আচ্ছা, পাঞ্জাবে তখন বাবা সাইকেল তখন হিট, তখন এক নাম্বার শিল্পী কি নাম যেন বন্ধু? একে সাইকেল। একে সাইকেল ছিল। দুঃখিত বন্ধু, হ্যাঁ। ওনার প্রোগ্রাম ছিল, একে সাইকেলের প্রোগ্রাম। আচ্ছা, তখন কারেন্ট ছিল না, কারণ তখন একে সাইকেল হিট কারেন্ট না থাকলে উনি গাবেন। তখন একটা লোকাল শিল্পী হিসাবে রবি সাহেব বললো তুমি তাহলে প্রোগ্রামটা চালাও। রবি সাহেব উঠার পর রবি সাহেবের গলা শুনে তো সবাই একটা ওয়ান মোর। আচ্ছা, তো এই আসরে রবি সাহেব তখন হিট হয়ে গেছে, ওই থেকে তার শুরু হলো, তার পরিচিতি, তার উত্থান। আচ্ছা, এবং পরেরটা বন্ধু মাসুদ করে এসে বলল। ধন্যবাদ প্রিয় বন্ধু বাবু। আমরা যদি আমাদের সঙ্গীত শিল্পী যে প্রকৃত সঙ্গীত বোদ্ধা, যার গানের সাথে সুরের সাথে যার নিবিড় সম্পর্ক, আমাদের প্রিয় বন্ধু মাসুদ কুরেশি যদি এটা একেবারে ভিতরের ঘটনা বা তার জীবন আলোক্য যদি বলেন, মোহাম্মদ রাফি এবং ভারতবর্ষে যারা কালজয়ী শিল্পী আছে তাদের সাথে তার যে সমসাময়িক যে শিল্পী আছে এবং তার যদি 2-3টা গান আমরা তোমার কণ্ঠে যদি একটু শুনতে পারি তাহলে শ্রোতামণ্ডলীরা বোধ হয় অনেক বেশি পুলকিত হবে, আনন্দিত। প্রিয় বন্ধু মাসুদ কুরেশি। আমার দৃষ্টিকোণ থেকে মোহাম্মদ রফি এবং কিশোর কুমার দুজনের মধ্যে একজন প্রাণ, একজন জান। মানে কেউ কারো চাইতে কোনো অংশে কমা না। ভারতের মধ্যে দুজনে অনেক অনেক বিখ্যাত। এর মধ্যে আরও সিনিয়র শিল্পী ছিল, মুকেশজি, মহেন্দ্র কাপুর, তারপরে আরও ছিল। এবং আমাদের মহিলা সিঙ্গারদের মধ্যে লতাজি হচ্ছে সবার ঊর্ধ্বে, তারপরে আশা ভোসলে, এরপরে কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা, অলকা ইয়াগনিক। তো যুগে যুগে এখন আসলে আমাদের শ্রেয়া ঘোষাল খুব ভালো গান করে। তো একে সাইকেলের কথা যেটা বাবু বললো বা মিল্টন বললো, এটা সত্যি। একে সাইকেল ছিল ফেমাস সিঙ্গার। যখন কিশোর কুমার ছোটো তাকে ফলো করতো, তো ওর বড় ভাই আমাদের কলকাতার, উনিও একজন মহানায়ক, অশোক কুমার। অশোক কুমার বলে তুই গান করবি, তোর তো গলা ঠিক নাই। তোর কিশোর কুমার আবার দুঃখ পেয়ে পুকুরে যে চিল্লা কাঁদতো, এই চিল্লা কাঁদতে কাঁদতে তোর গলার স্বর নাকি চেঞ্জ হয়ে যায়। এটা আমার, এটা হচ্ছে আমি পড়ছি বা জানছি, এবং ওর ছেলের অনেক সাক্ষাৎকার আমি দেখছি। আমি খুব আকর্ষণ করতাম এগুলো দেখতে। আচ্ছা, তো কিশোর কুমারের গলা নাকি চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। তখন 2-1টি গান একে সাইকেলে গান করতো। বললাম যে কিশোর কুমার খুব ওই ফলো করে গাইতে গাইতে নিজস্বতা একটা চলে আসে। যে কোনো শিল্পী একজনকে ফলো করতেই পারে, বাট গাইতে গাইতে একটা নিজস্ব স্টাইল চলে আসে। ওই সময় হচ্ছে যখন একটু বড় হচ্ছে, তখন কিশোর কুমারের বড় ভাই অশোক কুমার সুপারস্টার। তখন অলরেডি মোহাম্মদ রফিরা হিট, কিশোর কুমার প্লেব্যাক সিঙ্গার ইন করবে, তখন ওর ভাই তাকে সুযোগ দেয়। এবং তার মধ্যে আরও অভিনয়ের দক্ষতা ছিল, উনি আবার কমেডিয়ান, খুব ভালো অভিনয় করতো। তো উনি ফাঁকে ফাঁকে গান এবং অভিনয় একসঙ্গে শুরু করলো। উনি যখন ফেমাস হলো, ওনার আসলে গান হচ্ছে বিশেষ করে আমাদের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। আচ্ছা, রাজেশ খান্নার ছবিতে যখন কিশোর কুমার জয়েন্ট ভেঞ্চারে কাজ শুরু করলো, তখন সবচেয়ে বেশি বিখ্যাত এবং হচ্ছে বেশি ব্যস্ত হয়ে গেল। ওই সময় আবার মোহাম্মদ রফি বা মহেন্দ্র কাপুর এরা আলোচনা করে, কি রে আমাদের গান কি হয় না, এমন যে কিশোর কুমার গান করে যাচ্ছে। এটা আছে জাস্ট ওদের একটা পার্সোনাল আলোচনা। আচ্ছা, এইগুলো বিতর্কিত দেখা যেত। আসলে ওদের সম্পর্ক ভিতরে ভিতরে খুবই ভালো ছিল। আচ্ছা, যেটা আমাদের বাইরে থেকে জানা যায় না। আমার মিডিয়ার সাংবাদিকরা অনেক সময় এগুলো লিখে হয়তো পত্রিকা বিক্রির জন্য বা ওদের হয়তো হাইলাইটস করার জন্য। যেমন মোহাম্মদ রফির একটা গুণ আমার মনে আছে, মোহাম্মদ রফি সম্বন্ধে বলছি। আমাদের নাগ জিতেন্দ্র একটা কাজ, একটা ফিল্মে গান করায়, তখন পেমেন্ট ছিল 400 টাকা। একটা গান করলে 400 টাকা। তো যে কোনো কারণে ফিল্মটা বন্ধ হয়ে যায়, 400 টাকা ওনাকে অ্যাডভান্স দেয়। তার ঠিক 2 বছর না 3 বছর পরে আবার গানটা আবার পরে রিমেক করানোর পরে তখন গানের পেমেন্ট 4000 টাকা। এমন আমার একটু ভুল হতে পারে, বাট কাহিনি এমন সত্য। এটা জিতেন্দ্র সাহেব নিজে বলছে, জিতেন্দ্র আমাদের নায়ক, ড্যান্সিং নায়ক, বাবার মতো ড্যান্সিং। তো বলছে যে উনি গান গাওয়ার পরে আমি ওনাকে 4000 টাকা আবার দিই। দেওয়ার পরে
উনি আমার কি করে গান তো একবার 400 টাকা নিছেই, ওই 4000 টাকা থেকে আর 400 টাকা আবার নাই নিয়ে বলে আমি এই টাকাটা তখন আপনার সঙ্গে কথা করছি। এই যে উনি যে কত ইমানদার মানুষ, তো বলছে জিতেন্দ্র সাহেব বলছে যে স্যার আপনি কেন এই টাকা ফেরত দিচ্ছেন? না আপনার সঙ্গে কন্ট্যাক্ট ছিল 400 টাকা, এটা যতদিন বাড়ুক, এটা যে 40 বছর পরে আমি গান গাই আমি এই টাকাই নেবো, কারণ আমার হচ্ছে আমি ইমানে খুব টাকা। এটা জিতেন্দ্র সাহেব খুব মানে এত সম্মান বেড়ে গেল তার প্রতি, এটা একদিন বলছিল। আসলে ওনাদের কথা বললে শেষ হবে না। বর্তমান যুগে আমাদের শিল্পী বা আমাদের যে কোনো আর্টিস্ট কারোর সঙ্গে কারো মিল নাই, বাট ওই সময় ভারতের এগুলো শিক্ষণীয় জিনিস, যেটা এদের মধ্যে কত আন্তরিকতা ছিল, বলে শেষ করা আমি যাবে তার না। মধ্যে একটা কথা বলো বলো বলি। শিওর বলো। বন্ধু আমি ছোটবেলায় একটা বাংলা ছবি দেখছিলাম, এটা হলো উত্তম কুমার সমুদ্রের পাশে ইয়াতে দাঁড়ায় আছে, আকাশ থেকে একটা গান, হিন্দি গান আসতেছে। আচ্ছা। ইউটিউবে আমি দেখলাম কাহিনীটা, এটার ব্যাখ্যাটা কি? এটা হইলো কি, ওইটার সঙ্গীত পরিচালক ছিল বোধহয় হেমন্ত, আর একজন কে ছিল আমার নাম মনে নেই, ওনারা ইয়ের কাছে গেল, রবি সাহেবের কাছে গেল, কয়, রবি সাহেব আমরা তো একটা গান আপনার ইয়ে করতে চাই, দৃশ্যটা এমন এমন, তবে আপনি যে পরিশ্রম আমি কইলে দিতে পারবো না আমরা। কয়া রবি সাহেব কয় আমার এই দিয়ে বিনা পয়সা গাইবেন? তারা মন খারাপ করে আর দুইজন প্রায় চলে যেতেছে। হ্যাঁ সত্যি। তখন এটা হাট সত্যি কথা। করে রবি সাহেব ধরে বললে আমরা কি এত খারাপ মনে হয়, আমি আপনার এটা বিনা পয়সা গাওয়াই দেবো, হ্যাঁ এটা সত্য, এটা ইতিহাস, এটা আছে। টাকা মাসুদ করে সে বলল। এমন উদাহরণ তো অনেকেই আছে, আছে অনেকেরই আছে। যেমন এই যে ভারতের আরেকজন কিংবদন্তি শিল্পী আমাদের কলকাতার শ্যামল মিত্র, যেমন ওনাকে দিয়ে উত্তম কুমারের গান অনেক হিট আছে, অনেক hit। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। লাস্ট শেষ বয়সে আমাদের উত্তম কুমার সাহেব, ওনার একটা গান ছিল দিলে আইসা কি সিনেমের তোরা, এই গানটি সুর করে যাচ্ছে শ্যামল মিত্র, যেমন কম্পোজিশন উনি করেন, কিন্তু গানটা গাওয়া যাচ্ছে আমাদের লিজেন্ড কিশোর কুমারকে দিয়ে। কিশোর কুমার। উনি গানটা এখন অনেক ফেমাস। দিল ऐसा किसी ने मेरा तोड़ा আমি একটু পরে बर्बादी की तरफ ने, এই গানটা অনেক ফেমাস। এমন অনেক উদাহরণ আছে যে গান আমাদের হেমন্ত বন্ধু সাহেবের ওই গানটা একটু যদি শুনে দিলে না, কোনটা বন্ধু? আমার সমাধি ফুলে ফুলে। শ্যামল মিত্রের একটা বিখ্যাত গান। জি, জি, জি। গলা অনেক বসা, গত 7-8 দিন ধরে গান আছে। যত বিক্রি হয় তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নেই, ও তুমি আছো মন বলে তাই, আমার অমর না জয় গৌরবে, না 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 লা 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 না 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 না, তুমি আছো মন বলে তাই। ঠিক আরেকটা গান আছে, গানের ভুবন ভরিয়ে দেব, লিপগুলো ভুলে গেছি, এগুলো শ্যামল মিত্রের তুলনা উফ, অসাধারণ সিদ্ধান্ত। ছোট করা যাবে না, মানে ভারতে এগুলো হচ্ছে আসলে আল্লাহর একটা দান, এখন আর এসব পাওয়া যাবে না। আর নেই। তো ইনার সুরেও কিশোর কুমার গান করেছে, আবার আমাদের বিখ্যাত সিঙ্গার আমাদের সবার প্রিয় হেমন্ত কুমারজি, উনি হচ্ছে খামোশি ছবি বোম্বেতে হয়, একটি রাগ কল্যাণীর উপরে একটা গান করে। অনেকে তো রাগ সম্বন্ধে আইডিয়া নাই, আর অনেক হয়তো আছে। রাগ কল্যাণী হচ্ছে একটা কঠিন রাগের গান, আমাদের শাস্ত্র সঙ্গীতে অনেক রাগ আছে, তার মধ্যে রাগ একটা রাগের নাম হচ্ছে রাগ কল্যাণী। তো খামোশির ছবিতে নাচ ছিল হচ্ছে রাজেশ খান্না, তার প্রথম দিকের ছবি এটা। 69 তো হেমন্ত সাহেব গান করার পরে বলে এই গানটা গাবে কিশোর কুমার, ও যেভাবে গাইতে পারবে রোমান্টিক সং, আমাদের ভারতে কারো ক্ষমতা নেই। ঠিক গানটা আমি শোনা একটু। ও শাম ও कुछ अजीब थी ये शाम, अजीब है আমরা সবাই গাই। वो कल भी पास पास थी वो आज भी करीब है, ओ शाम कुछ अजीब थी। बोलছে झुकी हुई निगाह में कहीं मेरा ख्याल था, वो कल भी पास पास थी वो आज भी करीब है, वो शाम कुछ
ওয়াও 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 হোয়াট এ সং। এই কিশোর কুমার এত ভালো করে গায়, আমার দৃষ্টিকোণ থেকে গান আর কেউ গাইতে পারবো না। পারবে না, না, সম্ভব না। হ্যাঁ, তারপরে যদি কেউ গাইতে পারে, সে হচ্ছে আমি মাসুদ করেছি, মাঝে মধ্যে গাই। চাই, চাই। আসলে আমি গানটা চাই, গাই, চাই। আমার খুব প্রিয় গান। না, না। এবং কিশোর কুমারের আমি অনেক গান আমি গাওয়ার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে। আর মোহাম্মদ রফির অনেক কালজয়ী গান আছে, जो वादा किया वो निभाना पड़ेगा, निभाना पड़ेगा, এই গানগুলো আমার ভালো লাগে কালজয়ী গানের মধ্যে। আরেকটা গান আছে, আজা সুরকে বেরা দিন। 100 साल पहले मुझे तुमसे प्यार था, मुझे तुमसे प्यार था, आज भी है और कल भी रहेगा। তারপরে आजा तुझको करे रे, গানগুলো গাইতে গানটা একটু কন্টিনিউ করো, আসবে। একটু কন্টিনিউ করো, এটা দুইটা লাইন কন্টিনিউ করো। हम भी कहीं भी कभी जमुना किनारे, राधा किशन थी कभी नाम हमारे, फिर वो कहानियाँ फिर वो मुरालिया, फिर दो ही संगीत रे, आजा तुझको पुकारे मेरे गीत। গানটা আমি আসতে গেছি, ওহ। পাশের অনেক লোকজন তো চলে আসবে বন্ধু, তোমার সুরের ছোঁয়া। আমার এই গানটি যে এটা হচ্ছে হিট ছবির গান, নায়ক ছিল রাজেন্দ্র কুমার রাজেন্দ্র কুমার আর এবং হচ্ছে মালা সিনহা নায়িকা ছিল, মালা সিনহা। মালা সিনহা। ফিল্মের নামও মেবি মনে হয় গীত। ছবির নাম গীত, হ্যাঁ। Yes. ছবির নাম গীত। এবং এই গানটি এত সুন্দর, এত ফেমাস এই গানটা। এবং এটা দুইটি আগে গান করা হয়, লিরিক চেঞ্জ করে দুইবার গাওয়া হয়, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মোহাম্মদ রফির জন্য সিঙ্গেল একবার, হ্যাঁ। ডুয়েট করা হয় লাতাজির সাথে, Okay. দুটোই অসাধারণ। Great song. তো মোহাম্মদ রফির অনেক কালজয়ী গান আছে, যেমন হচ্ছে ওনার যে গান করতে গিয়ে মারাই যান, শুনছিলাম রক্ত লাগে মুখ দিয়ে উঠে পড়ে, এই দুনিয়া কে রাখো। এক মিনিট গাও না। না, আমার গলা তো অনেক ব্যথা, আমি গাইতে গেলে হয়তো আমার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে। তার আমরা Just চাই না। theme দেখাই। একটু theme। ओ दुनिया के रखवाले, नन नाने नाने सुन गाना, नन नाने नाने नन नाने रखवाले, रखवाले, रखवाले। বন্ধু রবি সাহেবের আরেকটা কাল দুই গান তোমরা বলে শোনাই আরেকটা দুনিয়া। ও। ও ও কি শুরু। আর কি বলবো দর্শক আপনাদেরকে, আসলে রাফি সাহেবের যে ভক্ত, 70 বছর আগে ভারতবর্ষে এমন এমন মানে legend এরা। মানে আমাদের মোহাম্মদ রফির গান গাইতে গাইতে যে হঠাৎ কিশোর কুমার যখন আসে, এত সুন্দর সুন্দর গান করেছে হ্যাঁ যে এখন পর্যন্ত নাম্বার 1 যদি চালু হয়, আমরা ইউটিউবে এই গানগুলোর অনেক ভিউয়ার্স আছে। অনেক, 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 আর অনেক। অনেক আমি যখন স্টেজে গান গাই, দেখি মোহাম্মদ রফি বা কিশোর কুমারের এত ভক্ত যে এখনকার সিঙ্গারদের গান রিকোয়েস্ট করে না। না শোন যেমন ওই যে আমি কিশোর কুমার যে হামি তুমসে প্যার কিতনা, এরা শিবরঞ্জনের রাগ আছে, শিবরঞ্জনের রাগ হচ্ছে, হ্যাঁ। এর আগের গান অনেক বিখ্যাত গান হয়, মেরে নैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। ঠিক এই একই রাগের উপর आजा तुझको पुकारे गीत, আবার লতা জি গাইছে ऐसा हो या बंधन अनजान, একই রাগের গান, একই এক এক শিল্পী গান। একই ধরনের গান করছে, কত কত বিখ্যাত গান, একে শিবরঞ্জনের রাগ বলা হয়, হ্যাঁ। আচ্ছা, এই গেল। আর কিশোর কুমারের আরও বিখ্যাত গান, বিশেষ করে কি বলবো, খাকি পান বানা রসওয়ালা, এটা স্টেজের জন্য ফেমাস গান। এটা উনি পান মুখি দিয়ে গান করেছিল। বন্ধু মানে অ্যাকুরেট যে মানে ইয়াটা জানি ভোকালটা আসার জন্য। আজকে কিশোরটা শেষ করে দাও। আমি বলছি একসাথে বলছি গান, আজকে দুজন লেজেন্ডের মানে একজন গান একজন গান, প্রাণ শুরু করো, জান, কিশোর শুরু করো। প্রাণ আর মানে যেমন চাঁদের প্রয়োজন তেমন সূর্যের প্রয়োজন। প্রয়োজন। আর কে কে এটা বলতে গেলে আমাদের অবিচার হতে না পারে। না দরকার নেই, এই দরকার ছোট নেই।
তো আমি 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 কিশোর কুমারকে আমার জায়গায় আমি একটু চাঁদ ভেবে নিলাম। চাঁদের আলো সবসময় সুন্দর লাগে, আর সূর্যের রোদ আমাদের সবসময় প্রয়োজন বিভিন্ন প্রেক্ষাপটে। তো রাফিজির কথা অনেক গেল, আর কিশোর কুমার ওনার আচরণ, ওনার কথাবার্তা, উনি ছিল একজন সবসময় হাস্যোজ্জ্বল মানুষ, সবসময় ফান মজা। রেকর্ডিংয়ে গেলে সবার সঙ্গে আর কি মারতো, যখন গান গাইতো ভাবতো কি গান করলো। ওনার রেকর্ডিংয়ে সবার আগে এক চাঁদে গান গাইতো। তো কিশোর কুমারের হচ্ছে অনেক কিছু আমাদের জানায়, আমরা তো আসলে পড়ে পড়ে জানা বা শুনে শুনে জানা। ওনাকে লাইক করতে হচ্ছে আমাদের বাংলাদেশের শচীন দেব বর্মন। ও ডাকতে ধরে কিশোর, আরে কিশোর তুই কই আছিস, ফোন রাখ, একটা দুটোর সময় ফোন দিত, কিশোর তুই চলে আই তো। এই গানটা কেমন হলো রে? কিশোর ভাবতো কি না কি হয়েছে, যাই গেট খুলে ও দরজা দেখে আবার বন্ধ করে চলে যায়, মনে না যে বাইরে দাঁড়ায় আছে, আবার যায় ঘুমায় পড়ে, আবার বেল টেপে দরজা খুলে, আর কিশোর তুই আসছিস বলে, কেন একটু আপনি দেখলেন, বলছে আমি ভুলে গেছি। আবার রুমে নিয়ে গেল, রুমে নিয়ে যাওয়ার পরে গান শোনাই যে এই গানটা তুই গাবি। গানটা হচ্ছে রূপ তারা মাস্তা, ও গাছে রূপ তারা মাস্তানা প্যার মেরা দিওয়ানা। কিন্তু আপনি কি গান গাচ্ছেন, এই গানটা এমন করে গাওয়ার কথা না। এই গানটা আপনি একটা ফোক গান ছিল, আর বাংলাদেশে করেছিলেন। এত কাছে দুজনা ধরা জিনা না না, বলছি এটা ওকে গাই তোর গাও তো। তখন এই গানটা চেঞ্জ করে কিশোর কুমার, রূপ তেরা মস্তানা প্যার ভরা দিওয়ানা। আমার ভুল হতে পারে, এই টাইপের অনেক গান করেছে চেঞ্জ করে করে। তো শচীন দেব বর্মন কিশোর কুমারকে অনেক ভালো ভালো গান দিয়েছেন। এরপর তার ছেলে আসে আর.ডি. বর্মন, তারও অনেক বিখ্যাত গান আছে, যেমন সত্যবে সত্যতে একটি গান ছিল, উদারা মুদারা তারা, আমাদের স্কেল আছে উদারা মুদারা তারা, স্কেল কিন্তু হারমোনিয়াম দেখো 3টা অক্টেভ আছে, উদারা মুদারা তারা। তো গানটা শুরু করলো হচ্ছে উদারাতে, প্যার হামে इसी मोर पे ले आया, इस दिल कर हाय हाय क्या हो जाए क्या होगा। এর মধ্যে আর.ডি. বর্মন বলে কিশোর কুমার চলে গেল উপরে, প্যার হামে ইস মোর পে লে আয়া, इस दिल कर हाय हाय क्या हो जाए क्या होगा। এই যে এই মজাগুলো আগে যে পাওয়া গেছে এখন তারপরে আমরা মনে বলতে পারি যে 90 দশকের কিছু গান হয়েছে যেটা আমাদের একজন প্রিয় শিল্পী কুমার শানু এবং উদিত নারায়ণ দুজনে হচ্ছে কিশোর কুমার মৃত্যুর পরে হিট করে। 87 যে মারা গেল আমাদের প্রিয় শিল্পী উদিত নারায়ণ, এ মেরে হামসফর, অনেকে নাম জানতো না যে উদিত নারায়ণ, কিন্তু এই গান হিট হওয়ার পরে হঠাৎ করে কুমার শানু চলে আসে। 90-তে কুমার শানু যে আসে, পুরা ভারতবর্ষ পৃথিবীর বাঙালি বা অর্থাৎ ইন্ডিয়ান পাকিস্তানি যারাই আছে। এবং আমি এর মাঝে গর্ব করে একটা কথা আমার মনে পড়ে গেল, উনি আমাদের মাঝে নাই, আমাদের এন্ডো কিশোরদা, ওটা বাংলাদেশের বা বলছি কুমার শানু তাকে খুব সম্মান করতো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ওনার মতো শিল্পী বলছে কিশোরদাকে আমি ফলো করি, এন্ডো কিশোরকে, এইভাবে একটা কথা হয়েছে। কুমার শানু আসলে আসছে মূলত কিশোরের অনেক গান বাকি ছিল অনেক ফিল্মের জন্য, যেমন অমিতাভ বচ্চনের ভয়েসের সাথে কিশোর কুমারের অনেক ম্যাচিং করা ছিল। তো একটা ছবি আসছিল জাদুঘর বা শাহিনশাহ, শাহিনশাহতে গান গেয়ে আছে অন্ধেরে রাতমে সুনসানো আঁখোঁ, এটা কিন্তু জাদুঘর ছবিতে আয়া আয়া তুফান এটা করছিল কিশোর কুমারের জন্য। এই ভয়েস জগজিৎ সিং একটা বারে যায় দেখে যে কুমার শানু গান গাচ্ছে, ভয়েসটা কিশোর স্টাইল, তো ওকে নিয়ে আসে, ওর তো দুই একটা ক্যাসেট নিয়ে আসে। ওর গান যখনই ডিরেক্টররা শুনতো ভাবতো এই গান তো এই গায়নি, মানে ওকে বিশ্বাস করতো না। পরে বলছে রেকর্ডিংয়ে চল এই গানটা, এই জাদুঘর ছবিতে এই গানটা কুমার শানু গান করে, তারপর দেখে ভয়েস একদম অনেক মিল আছে। কিন্তু তারপর হয়েছে কি যে একটি আমাদের গুলশান কুমার নামে একজন টি সিরিজের মালিক ছিল, উনি একটা অডিও অ্যালবাম করবে, অডিও অ্যালবামের জন্য আশিকি নামে একটা অ্যালবাম বের করবে, এই গানগুলো করতে থাকে। যে কোনো কারণে আমাদের প্রিয় মহেশ ভাট ওই স্টুডিওতে আসে, আসার পর বলি গানগুলো কে গেছে, তখন ওই এই ছেলেরা গাইছে, তো এই গানগুলো আমি ছবি দিয়ে না আশিকি আমি অ্যালবাম ছবি করবো, তোরা চিন্তা করিস না গান আগুন রাখতে যা
কোনো অ্যাড হবে না, কিচ্ছু না, আমি গান লাগাই দেবো। যেমন কথা তেমন কাজ, কুমার শানু গাইছে এরকম। এই ফিল্মে দুজন আনকরা হ্যাঁ। হিরো, অ্যাক্টর আর অ্যাক্ট্রেসকে কাস্ট করে চ্যালেঞ্জিং হিসাবে। হ্যাঁ। সবাই ওনাকে বলছে যে মহেশ দা আপনি নিয়েন না ওদেরকে। হ্যাঁ, কিন্তু বলছে আমি ওদের ছবি পোস্টারে দেবো না, আমি দিব না। ওদের মাথায় ব্লেজার দিয়ে দেয়। ব্লেজার দিয়ে। এই কথাটা এগুলো আমরা দেখছি বা শুনছি। শোনা যায়। গান এমন হিট করলো কুমার শানু, হ্যাঁ। সারা পৃথিবীতে তোলপাড়। তোলপাড়। তখন কোনো ইউটিউব ছিল না, কিচ্ছু ছিল না। রেডিও ছিল না, এত চ্যানেল ছিল না, শুধু কিচ্ছু ছিল না। DD1 বা ইন্ডিয়ান এই চ্যানেল ছিল। চ্যানেলগুলি আমরা দেখতাম। আমাদের অনেকেরই তখন ভরা যৌবন, হ্যাঁ। এমন হিট করলো এই গানগুলো। 90 এবং তখন আমি Yes, স্টেজে গান করতাম। এটা আমি যদি গান জিটিভিতে। আমি গান গাই তখন দেখা যাচ্ছে যে সেই সময় 90 সালে আমি 1000 টাকা পাইছি। এটা বলে ইতিহাস আসলে। অনেক গান আমার বাড়ি তখন, আমার তো হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়াতে আমাদের ফ্যামিলি গান করতো, সাসু কি জরুরত হো জैसे। আরে কি যে মানে আকর্ষণ গানগুলো আস্তে আস্তে অনেক হিট করলো কুমার শানুর মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, প্রতিটা গান প্রতিটা সিকোয়েন্সের জন্য হিট। তারপরে দিওয়ানা ছবিতে, তারপরে হচ্ছে দিল কা ক্যা কসুর। এভাবে একে একে অনেক শিল্পী গান হয়ে অনেক শিল্পী আসতে গেছে। আজকের মতো মনে হয় আমরা এখানে শেষ করি। বন্ধু রাসেলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। রাসেল, তুমি তোমার ভয়েস দিয়ে এটা শেষ করতে পারো। শেষ করে দাও, বন্ধু। ধন্যবাদ বন্ধু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণের প্রিয় বন্ধু, আমাদের সঙ্গীত অঙ্গনের আলো বলা যায়, আমাদের বন্ধুদের আনন্দের উৎস, প্রিয় বন্ধু মাসুদ কুরাইশি। এই ভারতবর্ষের যে সঙ্গীতের যে অঙ্গনে যারা উজ্জ্বল নক্ষত্র, তাদের সম্বন্ধে যে তাদের জীবন আলোক্য এবং তাদের সঙ্গীত অঙ্গনে তাদের যে বিচরণ, আলোকিত বিচরণ, সেই বিচরণ, তাদের গান এবং তাদের গানের প্রতি যে তাদের দরদ, এবং তারা মানুষের মনে, মানুষের জীবন এবং মানুষের সুখ দুঃখকে নিয়ে যেভাবে তারা আলোকপাত করেছেন, মানুষের মনের মন্দিরে যা তারা দখল করেছেন, তাদের সম্বন্ধে প্রিয় বন্ধু মাসুদ কুরাইশি এবং এখানে আমাদের বন্ধু মিল্টন এবং বাবু যে আলোকপাত করলেন তা সত্যি অনেক প্রশংসনীয়। এবং যারা তাদের জীবন আলক্ষ্য এবং তাদের গানের ভুবনের পিছনের ঘটনা যারা জানেন না, তারা এই ভিডিও ক্লিপটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই অজানা কথা এবং তাদের যে বরণীয়, তাদের যে কালজয়ী যে তাদের যে জীবন আলক্ষ্য, তাদের যে জীবন গানের যে ভুবনের যে কথা, সেই কথাগুলো তারা জানতে পারবেন অতি সহজে এই ভিডিও ক্লিপসের মাধ্যমে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু মাসুদ কুরাইশি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি একটু বলি, আজকে বেশি অনেক কিছু বলা হলো না, হয়তো ভুল হতে পারে প্রিয় শ্রোতা। তবে আজকে আমরা মুগ্ধ হয়েছি আমাদের বন্ধু রাসেল, মিল্টন, বাবু, তাদের দাওয়াতে আমি এসেছিলাম নাস্তা করার জন্য, এবং নাস্তা পরিবেশন করেছি। ক্যামেরা এদিকে যাবো, আমাদের হুমায়ুন অনেক আসলে অনেক ভালো সেবা দিয়েছে আমাদের। ছেলে আজকে আমাদের এত সুন্দর আপ্যায়ন করলো, যার কারণে আমরা এত সুন্দর কথা বলতে পারলাম। ধন্যবাদ হুমায়ুন, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও আসবো আমরা এই চায়ের আড্ডার ফাঁকে ফাঁকে, এবং আমরা এই বন্ধুদের যে কী বলবো একদম নির্মল আড্ডা, সেই আড্ডার ফাঁকে ফাঁকে আমরা যে গানের ভুবনের এই যারা সম্রাট বা সম্রাজ্ঞী, যারা গানের ভুবনে যারা কী বলবো যে কালজয়ী যে শিল্পীগুলো আছে, তাদের সম্বন্ধে আমরা আবারও ইনশাল্লাহ আমরা আবার যুক্ত হব, আলোকপাত করব, সেই প্রত্যাশা জানিয়ে গান জীবনের কথা বলে, গান আমাদের সুখ দুঃখের কথা বলে, সেই কথা বলে আবারও তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবার যুক্ত হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেলি রোড ট্রেনিং, বেলি রোড ট্রেনিং, বেলি রোড ট্রেনিং। লং লিভ বেলি রোড ফ্রেন্ডলি। আল্লাহ হাফিজ।